এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, ফেসবুকে হোক, টুইটারে হোক, যেভাবে হোক শেয়ার করবেন। এই লুকায় রাখা সত্য সবার জানা দরকার। 2024 সালের 5ই আগস্ট সোমবার। স্বৈরাচারের পঞ্জিকায় এটি আগস্টের 5 তারিখ হলেও বুলেটের ভয় জয় করা মুক্তিকামী বাঙালির ক্যালেন্ডারে এই দিনটি ছিল রক্তক্ষরা জুলাইয়ের চূড়ান্ত ও মহিমান্বিত রূপ 36শে জুলাই। আগের দিন 4 আগস্ট দেশ জুড়ে রাষ্ট্রীয় ও দলীয় বাহিনীর গুলিতে 100-রও বেশি শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার মাটি। সেই ক্ষোভের বারুদ মাথায় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে 5ই আগস্ট সকাল থেকেই ঢাকার চারপাশের প্রবেশদ্বারগুলোতে জড়ো হতে থাকে কোটি মানুষ। কারফিউ, সাউন্ড গ্রেনেড আর বুলেটের ভয় তখন উবে গেছে। ঢাকার আকাশ বাতাস কাঁপিয়ে কোটি কণ্ঠের একটিই স্লোগান, দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। রাজপথের এই অবরুদ্ধ জোয়ার এবং সেনানিবাসের অলিখিত অনমনীয় অবস্থান কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 16 বছরের একটি নিরেট একনায়কতন্ত্রের অবসান ঘটিয়েছিল, তাই নিয়ে আমাদের আজকের এই বিশেষ মেগা ডকুমেন্টারি। সময় তখন সকাল 8টা। সরকার ঘোষিত অনির্দিষ্টকালের কঠোর কারফিউ এবং 5 থেকে 7ই আগস্টের সাধারণ ছুটি ঘোষণা সত্ত্বেও রাজপথে নামে লাখ লাখ মানুষের উত্তাল ঢল। মানুষের মনে তখন একটাই চিন্তা, হয় স্বাধীনতা না হয় মৃত্যু। বিশেষ করে যাত্রাবাড়ি মোড় রূপ নেয় এক রক্তক্ষয়ী রণক্ষেত্রে। পুলিশ মরিয়া হয়ে নির্বিচারে গুলি চালালেও এই তীব্র জনস্রোতকে আর কোনো বাধেই থামানো যাচ্ছিল না। বুলেটের সামনে আক্ষরিক অর্থেই বুক পেতে দিয়ে ছাত্র জনতা ব্যারিকেড উপড়ে ফেলে ঢাকার কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে বাড্ডা, রামপুরা, মিরপুর এবং শাহবাগ চত্বর সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। লাখ লাখ মানুষের এই সুবিশাল মিছিলগুলোর লক্ষ্য ছিল একটি, ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ মিনার এবং প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন। ঢাকার প্রতিটি রাজপথ তখন স্বৈরাচার পতনের এক একটি জ্যান্ত ও উত্তাল স্রোতস্বিনী। অনেকেই মনে করেন 24-এর এই অভ্যুত্থান এবং 5ই আগস্টের চূড়ান্ত আঘাত কেবল ঢাকা কেন্দ্রিক ছিল, কিন্তু সত্যটি হচ্ছে সেদিন ঢাকার রাজপথ অবরুদ্ধ হওয়ার আগেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশ রূপ নিয়েছিল এক জীবন্ত আগ্নেয়গিরিতে। 4 আগস্ট জেলা শহরগুলোতে স্বৈরাচারের পেটুয়া বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের চালানো বর্বরচিত হত্যাকাণ্ডের পর 5ই আগস্ট সকাল থেকেই ঢাকার বাইরে শুরু হয় এক অভূতপূর্ব গণ বিস্ফোরণ। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল এবং রংপুরে লাখ লাখ মুক্তিকামী মানুষ কারফিউ অমান্য করে রাজপথে নেমে আসে। বিশেষ করে সিরাজগঞ্জ, ফেনী, নোয়াখালী, বগুড়া এবং লক্ষ্মীপুরে ছাত্র জনতা স্বৈরাচারের তৈরি করা সমস্ত ক্ষমতার দুর্গ ও পুলিশ লাইন্স ঘিরে ফেলে। 5ই আগস্ট সকালে খুলনা ও রাজশাহীর প্রধান রাজপথগুলো নিজেদের দখলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে ধেয়ে যায় লাখো জনতা। ময়মনসিংহে রেল লাইন ও মহাসড়ক অবরোধ করে সারা দেশের সাথে ঢাকাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তৎকালীন ফ্যাসিবাদী সরকার তখন বুঝতে পেরেছিল এটি কেবল রাজধানী ঢাকার কোনো আন্দোলন নয়, এটি দেশের কোটি মেহনতি মানুষের এক অদম্য স্বাধীনতা যুদ্ধ। ঢাকার বাইরে প্রতিটি জেলা ও উপজেলা সদরে লাখ লাখ মানুষের এই স্বতঃস্ফূর্ত বিদ্রোহই মূলত স্বৈরাচারের গোয়েন্দা নেটওয়ার্ককে সম্পূর্ণ অচল করে দিয়েছিল এবং সেনা সদরকে এই বার্তা দিয়েছিল যে ক্ষমতার পরিবর্তন এখন সময়ের দাবি মাত্র। যখন গণভবনের বাইরের রাজপথ লাখ লাখ মানুষের স্লোগানে থরথর করে কাঁপছে, ঠিক তখন গণভবনের ভেতরের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। চারদিকে এক অদ্ভুত নীরবতা এবং চরম অনিশ্চয়তা। শেখ হাসিনা তখনও মনে প্রাণে বিশ্বাস করতে পারছিলেন না যে তার দীর্ঘ 16 বছরের নিরেট ক্ষমতার তকত এভাবে ভেঙে পড়তে পারে। সকাল 10:30টার দিকে তিনি দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের জরুরি তলব করেন। আইজিপি এবং গোয়েন্দা প্রধানেরা তখন তাকে সত্যিকারের বাস্তব চিত্র তুলে ধরে জানান যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং মাঠ পর্যায়ে পুলিশ বাহিনী আর সর্বোচ্চ আধা ঘন্টা টিকতে পারবে। তখনও শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে উঠছিলেন। তিনি বারবার নির্দেশ দিচ্ছিলেন যে কোনো মূল্যে যত লাশই পড়ুক না কেন আন্দোলন দমন করতে হবে। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেন, যার ফলে রাজধানীর প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিচ্ছিল।
কিন্তু মাঠ পর্যায়ের পুলিশ ততক্ষণে মনোবল হারিয়ে অস্ত্র ফেলে পিছু হাঁটতে শুরু করেছে। ঠিক সেই সংকটময় মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। ৩রা আগস্ট সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে তরুণ অফিসারদের সেই অনমনীয় প্রতিশ্রুতির পর সেনাপ্রধান স্পষ্ট করে জানিয়ে দেন, জনগণের ওপর সেনাবাহিনী আর এক রাউন্ড গুলিও চালাবে না। সেনাপ্রধান গণভবনে সরাসরি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেন এবং বাইরের আসল পরিস্থিতি তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন যে লাখ লাখ মানুষ ঢাকার চারপাশ থেকে গণভবনের দিকে ধেয়ে আসছে এবং তাদের ঠেকানো এখন সম্পূর্ণ অসম্ভব। শেখ হাসিনাকে নিজের জীবন বাঁচাতে এবং বড় ধরনের রক্তপাত এড়াতে দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিটের একটি আলটিমেটাম বা ডেডলাইন দেওয়া হয়। এই ৪৫ মিনিটই ছিল ১৬ বছরের একচ্ছত্র ক্ষমতার চরম অহংকার ধুলোয় চূর্ণ হওয়ার অন্তিম সময়। দুপুর ১টা বেজে ৪৫ মিনিট। অবশেষে পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন শেখ হাসিনা। কোনো রাষ্ট্রীয় প্রোটোকল নয়, কোনো বিদায়ী ভাষণ নয়, চরম একাকিত্ব আর পরাজয়ের গ্লানি নিয়ে ছোট বোন শেখ রেহানাকে সাথে করে তিনি একটি সামরিক হেলিকপ্টারে চড়ে বসেন। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী বিমান। সেখানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার মা এতটাই হতাশ যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না। যে আকাশ থেকে একসময় হেলিকপ্টার দিয়ে সাধারণ ছাত্রদের উপর গুলি চালানো হয়েছিল, আজ সেই আকাশ দিয়েই পালিয়ে যেতে হলো স্বয়ং স্বৈরাচারকে। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঠিক পরপরই ঢাকার অন্যতম প্রধান রণক্ষেত্র যাত্রাবাড়িতে রচিত হচ্ছিল ইতিহাসের নৃশংসতম এক অধ্যায়। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের প্রধান রণক্ষেত্র ছিল ঢাকার যাত্রাবাড়ি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার রাজপথ দখলে নিয়েছিল ছাত্র জনতা। ২০২৪ সালের ৫ই আগস্ট দেশ যখন স্বাধীন ভোরের অপেক্ষায়, ঠিক তখনই যাত্রাবাড়িতে রচিত হয় ইতিহাসের নৃশংসতম গণহত্যা। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এই দিনে কেবল যাত্রাবাড়িতেই পুলিশের গুলিতে প্রাণ হারান কমপক্ষে ৫২ জন সাধারণ মানুষ। দুপুর ২টা ৪৩ মিনিটে থানা থেকে সেনাবাহিনী সরে যাওয়া মাত্রই মারণাস্ত্র নিয়ে জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ। এই নির্মমতার অকাট্য প্রমাণ রেখে গেছেন শহীদ মিরাজ হোসেন, যা নিজের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে তারই জীবনের শেষ মুহূর্ত। বেলা ৩টা ১৭ মিনিটেও মহাসড়কে চলে নির্বিচার গুলি। ভ্যান ও রিকশায় যখন রক্তাক্ত দেহগুলো হাসপাতালে নেওয়া শুরু হয়, চারপাশ যেন লাশের মিছিলে রূপ নেয়। কেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই সেদিন আনা হয় ৪১টি নিথর দেহ। পরে বিক্ষুব্ধ জনতা থানায় আগুন দিলে নিহত হন ৬ পুলিশ সদস্য। ক্ষমতা হারানোর শেষ মুহূর্তেও স্বৈরাচারে চালানো যাত্রাবাড়ি গণহত্যা ইতিহাসের পাতায় এক জ্যান্ত ও অমোঘ দলিল। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দুপুরের তপ্ত রোদে এই খবরটি বাতাসে ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো ঢাকা শহর যেন নিমিষেই এক অভূতপূর্ব জনসমুদ্রে পরিণত হয়। এতদিনের জমাট বাঁধা ভয়, বুলেটের আতঙ্ক আর কারফিউর শৃঙ্খল ভেঙে রাজপথে নেমে আসে কোটি মানুষ। শাহবাগ, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উদ্বেলিত ছাত্র জনতার এক বাঁধভাঙা জোয়ার সুনামির মতো ধেয়ে যায় ক্ষমতার পরম প্রতীক গণভবনের দিকে। যে লৌহ কপাটের ওপারে দীর্ঘ ১৫ বছর ধরে বসে একটি দেশের ভাগ্য নির্ধারণ করা হতো, সাধারণ মানুষের বুক চিরে বুলেট চালানোর নির্দেশ দেওয়া হতো। মুহূর্তের মধ্যে সেই গণভবনের বিশাল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে লাখ লাখ মুক্তিকামী মানুষ। গণভবনের ভেতরে তখন তৈরি হয় এক ঐতিহাসিক ও নজিরবিহীন দৃশ্য। বিগত ১.৫ দশকে যে আঙিনায় সাধারণ মানুষের প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে তখন শুধুই বিজয়ী জনতার পদচারণা। কেউ গণভবনের বিলাসবহুল ড্রয়িং রুমের সোফায় বসে বিজয়ের চিহ্ন দেখিয়ে ছবি তুলছিলেন, কেউ দীর্ঘ ক্লান্তির পর রান্নাঘরে ঢুকে স্বৈরাচারের জন্য তৈরি করা খাবার ভাগাভাগি করে খাচ্ছিলেন। আবার কেউ স্বৈরাচারের লুটপাট আর শোষণের প্রতীকী প্রতিবাদ হিসেবে গণভবনের খাট, চেয়ার, দামি পেইন্টিং, এমনকি রাজহাঁস ও পুকুরের মাছ পর্যন্ত স্মারক হিসেবে কাঁধে করে নিয়ে আসছিলেন। এটি কেবল মালামাল নেওয়া ছিল না, এটি ছিল ১৫ বছরের অবরুদ্ধ ক্ষোভ আর শোষণের বিরুদ্ধে শোষিতের এক চরম মনস্তাত্ত্বিক বিজয় উৎসব। একই সময়ে গণভবন থেকে কিছুটা দূরে অবস্থিত জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণও পরিণত হয় লাখো মানুষের এক অভূতপূর্ব মিলন মেলায়।
সংসদ ভবনের বিশাল সবুজ চত্বর, লেকের পাড় আর লুই কানের স্থাপত্যের প্রতিটি কোণায় কোণায় তখন উড়ছিল বাংলাদেশের লাল সবুজ পতাকা। সামরিক ট্যাঙ্কগুলোর ওপরে উঠে সাধারণ মানুষ আর সেনা সদস্যদের একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্যটি প্রমাণ করছিল এই বিজয় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এই বিজয় গোটা বাঙালি জাতির। সংসদ ভবনের ছাদ থেকে শুরু করে চারপাশের রাজপথ কাঁপিয়ে তখন লাখো কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল এক নতুন স্বাধীন ভোরের স্লোগান। দীর্ঘ একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে ছাত্র জনতার এই গণভবন ও সংসদ ভবন জয় ইতিহাসের পাতায় চিরকালের জন্য এক অবিনশ্বর মহাকাব্য হয়ে রইল। তবে এই আনন্দের মাঝেই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের আগুন জ্বলে ওঠে রাজধানীর বিভিন্ন প্রান্তে। ধানমন্ডির ৫ নম্বর সড়কের সুধা সদন, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, তেজগাঁও এবং বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এমনকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবন, হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবন এবং কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসভবনেও ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। বিগত ১৬ বছর ধরে জনগণের ওপর যে নির্মম জুলুম চালানো হয়েছিল, এই দিন তারই চরম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে দেশ জুড়ে। যশোরে কুখ্যাত আওয়ামী লীগ নেতা শাহিন চাকলাদারের মালিকানাধীন ৫ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে বিক্ষুব্ধ জনতার দেওয়া অগ্নিসংযোগে ২৪ জন মানুষ জীবন্ত পুড়ে মারা যান। এছাড়া ফ্যাসিবাদের পাঁচ-আটা ও সত্য গোপনকারী দলদাস, মিডিয়া সময় টিভি, এটিএন নিউজ, মাই টিভি ও ৭১ টিভির মতো কয়েকটি বেসরকারি গণমাধ্যম অফিসেও চলে তীব্র ভাঙচুর ও ক্ষোভের আগুন। দীর্ঘদিনের পুঞ্জীভূত এই গণ অসন্তোষ আর সহিংসতার জেরে কেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই এসে পৌঁছায় আরও ৪১টি নিথর মরদেহ, আর আহত হন প্রায় ৪০০ মানুষ। পরবর্তীতে জাতিসংঘের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী এই ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ নিহত হন এবং প্রায় ২০,০০০ মানুষ গুরুতর আহত হন, যার ফলে পুরো বাংলাদেশ এক রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়, যা বাঙালির ইতিহাসে এক চিরন্তন এবং সর্বোচ্চ আত্মত্যাগের দলিল হিসেবে খোদাই হয়ে থাকবে। বিকেলের দিকে সেনানিবাসে দেশের প্রধান রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক জরুরি বৈঠকে বসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় পার্টির জিএম কাদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সেনাপ্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তিনি জনগণকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার এবং সব ধরনের ধ্বংসযজ্ঞ থেকে বিরত থাকার আকুল আহ্বান জানান। তিনি স্পষ্ট প্রতিশ্রুতি দেন, প্রতিটি হত্যার বিচার হবে, সেনাবাহিনী সব দায়-দায়িত্ব নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়-দায়িত্ব নিচ্ছি। বিকেল 3:15টায় ফেসবুকের এক ভিডিও বার্তায় অধ্যাপক আসিফ নজরুল ছাত্র জনতাকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তা সেনাপ্রধান বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। আসসালামু আলাইকুম। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যেই প্রত্যাশা, সেটা উনি বুঝতে পেরেছেন এবং ইনশাআল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা আছে হচ্ছে ধৈর্য ধরে শান্ত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। ৫ই অগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ৩ বাহিনীর প্রধান, রাজনৈতিক দলের নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সংসদ বিলুপ্ত করার এবং একটি জরুরি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। এই বৈঠকের পর সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আটক হওয়া সকল রাজবন্দীকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দিয়ে পরদিন থেকে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কলকারখানা স্বাভাবিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 5ই আগস্টের এই অভূতপূর্ব খবর বিশ্ব গণমাধ্যমে ব্রেকিং নিউজ হিসেবে প্রচারিত হয়। বিবিসি, আল জাজিরা, রয়টার্স, দ্য গার্ডিয়ান থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট, সবার শিরোনাম ছিল একটাই, দ্য ডাউনফল অফ শেখ হাসিনা। একই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতি নিয়ে সংসদীয় নিরাপত্তা কমিটির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এদিকে ঢাকা মুক্ত হওয়ার পর রাতে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের সমর্থিত সরকার ছাড়া অন্য কোনো সেনা সমর্থিত বা জরুরি অবস্থার সরকার বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। 5ই আগস্টের এই যে স্বাধীনতা, এই যে কোটি মানুষের বাঁধ ভাঙা উল্লাস, তার প্রতিটা ধূলিকণায় মিশে আছে এক একটি তরুণের বুক খালি করার দীর্ঘশ্বাস। যখন পুরো দেশ বিজয়ের আনন্দে ভাসছে, তখন বাংলার হাজারো ঘরে মায়ের কোল খালি, বাবার কাঁধ ভারী হয়েছে সন্তানের লাশে। এই বিজয়ের ঠিক আগ মুহূর্তে নিজের জীবনকে বাজি রেখে রাজপথে নামার আগে মায়ের আঁচল আর বাবার স্নেহকে বিদায় জানিয়ে ডায়েরির পাতায় আনাস লিখে গিয়েছিল তার জীবনের শেষ চিঠি। বাইরের বাঁধ ভাঙা উল্লাসের শব্দ তখন ম্লান হয়ে আসে যখন ঘরের এক কোণে একা বসে এক মা ছেলের ডায়েরির পাতা উল্টান। বুক ফেটে কান্না এলেও এক অদ্ভুত গর্ব আর ভারী কণ্ঠে তিনি পড়তে শুরু করলেন রাজপথে নামার আগে আনাসের রেখে যাওয়া সেই শেষ বার্তা। মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই আনাস। কোন মা কি চায় তার সন্তান শহীদ হয়ে আসুক আর সে গর্বিত হোক? ও অনেক বড় হয়ে গেছে, আমি বুঝি নাই ভাই, আমি বুঝি নাই। আনাসদের এই রক্ত, এই আত্মত্যাগ আর এই শেষ আকুতি আজ এক নতুন মুক্ত বাংলাদেশের জন্ম দিয়েছে। আনাস ফিরে আসেনি, কিন্তু সে রেখে গেছে এক স্বাধীন ভোর। মা বাবা আজ কষ্ট পেলেও গর্বিত, কারণ তাদের সন্তান স্বার্থপরের মতো বাঁচেনি, সে বীরের মতো মরে অমর হয়ে গেছে। ইতিহাস এই মেধা, এই রক্ত আর আনাসের এই শেষ চিঠিকে কোনোদিন ভুলবে না, কোনোদিন না। 5ই আগস্ট বা 36শে জুলাই আমাদের শিখিয়েছে যে জাতীয় ঐক্যই হলো একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাই ছোটখাটো বিভেদ ও বিতর্ক ভুলে গিয়ে জাতীয় স্বার্থে সিসাঢাকা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।
তবেই সফল হবে ছাত্র জনতার রক্তদান, সফল হবে এই দ্বিতীয় স্বাধীনতার স্লোগান এবং বিনির্মিত হবে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও বৈপ্লবিক নতুন বাংলাদেশ।